শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মৌরি ফুল। অন্ধকার তখনও ঠিক হয়নি। মুখুজ্জে বাড়ির পেছনে বাঁশবাগানে জোনাকির দল সাঁত জ্বালবার উপক্রম করেছে। তালপুকুরের পাড়ে গাছের মাথায় বাদুড়ের দল কালো হয়ে ঝুলছে। মাঠের ধারে বাঁশবাগানের পেছনটা সূর্যাস্তের শেষ আলোয় উজ্জ্বল। চারদিক বেশ কবিত্বপূর্ণ হয়ে আসছে। এমন সময় মুখুজ্জেদের অন্দর বাড়ি থেকে একটা তুমুল কলরব আর হইচই উঠল। বৃদ্ধ রামতনু মুখুজ্জে শিবকৃষ্ণ পরমহংসের শিষ্য। তিনি রোজ সন্ধ্যেবেলা আরতি দিয়ে থাকেন। এর জন্য প্রায় 1 পোয়া খাঁটি গাওয়া ঘি তার চাই। তিনি নানা উপায়ে এই ঘি সংগ্রহ করে ঘরে রেখে দেন। অন্য দিনের মতো আজও তাকের ওপর একটা বাটিতে ঘিটা ছিল। তার পুত্রবধূ সুশীলা সেই বাটি তাকের ওপর থেকে পেরে সে ঘিটার সমস্ত দিয়ে খাবার তৈরি করেছে। রামতনু মুখুজ্জে মহকুমার কোর্টে গেছিলেন। ও পাড়া চৌধুরীদের পক্ষে একটা মকদ্দমায় সাক্ষ্য দিতে। বিপক্ষের উকিল তাকে জেরার মুখে জিজ্ঞাসা করেন, আপনি গত মে মাসে পাঁচুড়ায় আর তার ভাইয়ের পাঁচিলের জায়গা নিয়ে মামলায় প্রধান সাক্ষী ছিলেন না? রামতনু মুখুজ্জে বলেছিলেন, হ্যাঁ তিনি ছিলেন। উকিল পুনরায় জেরা করলেন, দুনালির চৌধুরীদের কানসোনার মাঠের দাঙ্গার মকদ্দমায় আপনি পুলিশের দিকে সাক্ষ্য দিয়েছিলেন কিনা? রামতনু মহাশয় ঢোক গিলে স্বীকার করতে হয়েছিল যে হ্যাঁ তিনি দিয়েছিলেন বটে। বিপক্ষের উকিল আবার প্রশ্ন করে, আচ্ছা এর কিছুদিন পরেই বড় তরফের সত্যের মামলায় আপনি বাদী পক্ষের সাক্ষী ছিলেন কিনা? কবে তিনি এ সাক্ষ্য দিয়েছিলেন মুখুজ্জে মশাই প্রথমটা তা মনে করতে পারেননি। তারপর বিপক্ষের উকিলের পুনঃ করা প্রশ্নে এবং মুন্সেফ বাবুর ভ্রুকুটি মিশ্রিত দৃষ্টির সম্মুখে হতভাগ্য রামতনুর মনে পড়েছিল যে তিনি এ সাক্ষ্য দিয়েছিলেন বটে, এবং গত জুলাই মাসে এই কোর্টেই তা তিনি দিয়ে গেছেন। তারপর কোর্টে কি ঘটেছিল, বিপক্ষের উকিল হাকিমের দিকে চেয়ে রামতনুর ওপর কি ব্যঙ্গোক্তি করেছিলেন, রামতনু উকিল আমলায় ভর্তি মুন্সেফ বাবুর এজলাসে হঠাৎ কিরূপে সপুষ্প সর্ষক্ষেত্রের আবিষ্কার করেন, সে সকল কথা উল্লেখের আর প্রয়োজন নেই। তবে মোটের ওপর বলা যায়, রামতনু মুখুজ্জে যখন বাটি আসিয়া পৌঁছলেন তখন তার শরীরের আর মনের অবস্থা খুব খারাপ। কোথাও এই অবস্থায় তিনি ভেবেছিলেন হাত পা ধুয়ে ঠান্ডা হয়ে শ্রী গুরুর উদ্দেশ্যে আহুতি দিয়ে অনিত্য বিষয় বা বিষে জর্জরিত মনটাকে একটু স্থির করবেন। না দেখেন যে আহুতির জন্য আলাদা করে তোলা যে ঘিটুকু তাকে ছিল তার সবটাই নষ্ট হয়ে গেছে। তারপর প্রায় অর্ধ ঘন্টা ধরে মুখুজ্জে বাড়ির অন্দর মহলে একটা রীতিমতো কবির লড়াই চলল। মুখুজ্জে মশায়ের পুত্রবধূ সুশীলা প্রথমটা একটু অপ্রতিভ হলেও সামনে নিয়ে এমন সব কথায় শ্বশুরকে জবাব দিতে লাগলো যে যা একজন 18 বছর বয়স্কা তরুণীর মুখে ঠিক সাজে না। পক্ষান্তরে কোর্টে বিপক্ষের উকিলের অপমানেও ঘরে এসে পুত্রবধূর নিকট অপমানে ক্ষিপ্ত পায় রামতনু মুখুজ্জে পুত্রবধূর পিতৃকুল ও তার নিজের পিতৃকুলের তুলনামূলক সমালোচনায় প্রবৃত্ত হয়ে এমন সব দুরূহ পারিভাষিক শব্দের ব্যবহার করতে লাগলেন যে বোধহয় বিদ্যাসাগর মহাশয়ের ডোবালের গল্পে উল্লেখিত কুলাদর্শ বিদ্যা অধ্যয়ন না করলে সেসব বোঝা একেবারে অসম্ভব। এমন সময় মুখুজ্জে মশায়ের ছেলে কিশোরী বাড়ি আসলো। তার বয়স 25-26 হবে। বেশি লেখাপড়া না শেখায় সে চৌধুরীদের জমিদারির কাছারিতে 9 টাকা বেতনে মোহরিগিরি করত। কিশোরীলাল নিজের ঘরে প্রবেশ করে দেখল ঘরে আলো দেয়া হয়নি। অন্ধকারে জামা কাপড় ছেড়ে সে বাইরে হাত পা ধুতে গেল। তারপর ঘরে ঢুকে শুনল ঘুটঘুটে অন্ধকার ঘরে সুশীলা তার সম্মুখে বাতাসকে সম্বোধন করে বলছে, এ সংসারে থেকে সংসার করা তার শক্তিতে কুলাবে?
অতএব কাল সকালেই যেন গরুর গাড়ি ডেকে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কিশোরী সে কথার কোনো বিশেষ জবাব না দিয়ে লণ্ঠনটা জেলে বাঁশের লাঠিগাছা ঘরের কোণ থেকে নিয়ে বাইরে বের হয়ে গেল। ওপাড়ায় রায়বাড়িতে চণ্ডীমণ্ডপে গ্রামের নিষ্কর্মা যুবক দিগের যাত্রার আখড়াই ও রিহার্সালের চলতো, সেইখানে অনেকক্ষণ কাটিয়ে অনেক রাত্রে বাড়ি ফিরে আসা তার যেন নিত্যকর্মের ভেতরেই ছিল। রামতনু মুখুজ্জে মহাশয়ও অনেকক্ষণ বাইরের ঘরে কাটালেন। প্রতিবেশী হরি রায় তামাকের খরচ বাঁচাবার জন্য সকাল সন্ধ্যায় মুখুজ্জমশাই চণ্ডীমণ্ডপ আশ্রয় করতেন। তাকে রামতনু জানালেন যে তিনি খুব শীঘ্র কাশী যাচ্ছেন, কারণ আর এই বয়সে তার এই বানপ্রস্থ অবলম্বনের আকাঙ্ক্ষার জন্য দায়ী একমাত্র তার ওই পুত্রবধূ সুশীলা। সুশীলা সকাল নেই সন্ধে নেই, একটা না একটা কিছু বাদিয়ে থাকতে পারে না। সে অত্যন্ত আনাড়ি, কোনো কাজই গুছিয়ে সে করতে পারে না, অথচ দোষ দেখাতে গেলেই সে খেপে যাবে। তার জন্য রামতনু মুখুজ্জের বাড়িতে কাকচির বসবার উপায় নেই। শ্বশুর শাশুড়িকে সে হঠাৎ এঁটে উঠতে পারে না বটে, কিন্তু তার জন্য তার চেষ্টার ত্রুটিও দেখা যায় না। অনেক রাত্রে কিশোরী বাড়ি ফিরে এসে দেখল তার ঘরে খাবার ঢাকা আছে আর স্ত্রী ঘুমোচ্ছে। খাবারের ঢাকা খুলে আহারাদি শেষ করে সে শুয়ে গিয়ে দেখল স্ত্রী ঘুম জড়ানো চোখে বিছানার ওপর উঠে বসেছে। স্বামীকে দেখে একটু অপ্রতিভে সুরে বলল, কখন এলে? তামায় একটু ডাকলে না কেন? কিশোরী বলল, আর ডেকে কি হবে, আমার কি হাত পা নেই, নিতে জানি নে। হঠাৎ তার স্ত্রী রেগে উঠল, নিতে জানো না তো জেনো, কাল থেকে আমার এখানে আর বনবে না। এ যেন হয়েছে শত্রুপুরীর মধ্যে বাস। বাড়ি শুদ্ধ লোক আমার পেছনে এমন করে লেগেছে, কেন শুনতে চাই না, হয় বরং কান্নায় ফুলে সে বালিশের ওপর মুখ গড়ল। কিশোরী দেখল স্ত্রী রাত দুপুরে সময় গায়ে পড়ে ঝগড়া করে একটা বিভ্রাট বাঁধিয়ে তোলে বুঝি। এরকম করে আর সংসার করা চলে না। ভাত ঢাকা ছিল, খুলিয়া লইয়া খাইয়েছ, এতেও যদি স্ত্রী চটে যায় তাহলে আর পারা যায় না। কিছু না, ওই একটা ছল, ওই সামান্য সূত্র ধরে এখনই সে একটা রাম রাবণের যুদ্ধ বাঁধিয়ে দেবে। কিশোরী বলল, যা খুশি কালকে করো, এখন একটু ঘুমোতে দাও। ঘুমোচ্ছিলে বলেই আর ডাকিনি, এই তো অপরাধ। তা বেশ, কাল থেকে ওঠাবো, চুলের নড়া ধরে ওঠাবো। সুশীলা কথাও বলল না, মুখও তুলল না, বালিশে মুখ গুজে পড়ে রইল। পরদিন সকালে উঠে রামতনু মুখুজ্জে শুনলেন চৌধুরীরা খবর পাঠিয়েছে কয়েকটা নতুন সাক্ষীর তালিম দিতে হবে। যাবার সময় তিনি বললেন, ও বৌমা, একটু সকাল সকাল বাদ দিও, কোর্টে যেতে হবে। বেলা 9টার সময় ফিরে এসে দেখলেন সুশীলা স্নান করে এসে রোদ্রে কাপড় মেলে দিচ্ছে। গৃহিণী মোক্ষদা সুন্দরী রান্নাঘরে বসে রাঁধছেন। স্বামীকে দেখি মোক্ষদা চৌকিদার হাঁকার সুরে বলতে লাগলেন, হয় আমি একদিকে বেরিয়ে যাই, না হয় বাপু এর বিহিত করো। সেই সকাল থেকে ঘুরপাক দিয়ে দিয়ে বেড়াচ্ছ, বলছি ও বৌমা, দুটো ভাত চড়িয়ে দাও, ওগো যা হয় দুটো কিছু রাঁধো। হাতে পায়ে ধরতে কেবল বাকি রেখেছি। কার কথা কে শোনে? এই বেলা দুপুরের সময় রানী এখন এলেন নে। সুশীলা রক থেকেই সমান গলায় উত্তর দিল, মাইনে করা দাসী তো নয়, আমি যখন পারবো রান্না চড়াবো। সকাল থেকে বসে আছি নাকি? এত খাটুনি সেরে আবার 8টার মধ্যে ভাত দেব। মানুষের তার শরীর নয়, যার না চলবে সে নিজে গিয়ে রেঁধে নিক। এই কথার উত্তরে মোক্ষদা বুঝি খুন্তি হাতে রান্নাঘরের দাওয়ায় এসে নটরাজ শিবের তাণ্ডব নর্তনের মতো একটা আধুনিক সংস্করণ শুরু করে যাচ্ছিলেন। একটা ঘটনায় তা বন্ধ হয়ে গেল। একটা 10-12 বছরের ছেলে, রংটা বড়ই কালো, ম্যালেরিয়ার শরীর, জীর্ণ শীর্ণ, পরনে অতি ময়লা একটা গামছা, শীতের দিনেও তার গায়ে কিচ্ছু নেই। হাতে ছোট একটা বাখারের ছড়ি নিয়ে বাড়ির মধ্যে ঢুকলো। ছেলেটা পাশের গ্রামের আতর আলী ঘরাবের ছেলে। গত বছর তার বাপ মারা গেছে, দুটো ছোট ছোট বোন আর মা ছাড়া তার আর কেউ নেই। অবস্থা খুব খারাপ।
সব দিন তার খাওয়াও জোটে না। ছেলেটা পিঠে ছড়ি বাজিয়ে হাপু গাইয়ে মা ও বোন দুটিকে প্রতিপালন করে। সে গ্রামের প্রায় সব বাড়িতে আসে, কিন্তু মুখুজ্জে বাড়ি আর কখনো আসেনি। তার একটা কারণ এই যে দানশীলতার জন্য রামতনু মুখুজ্জে গ্রামের মধ্যে আদৌ কিন্তু প্রসিদ্ধ ছিলেন না। ছেলেটা উঠোনে দাঁড়িয়ে বগল বাজিয়ে নানা সুর করে উচ্চস্বরে হাপু গাইতে লাগলো। সঙ্গে পিঠে জোর করে করে সেই জোরে জোরে লাঠির বাড়ি বাঁধতে লাগলো। তিনটে নেহাত গোবেচারির সাক্ষীর তালিম দিতে অনেক ধস্তাধস্তি করে রামতনুর মেজাজ ভালো ছিল না। ফিরে চেয়ে দেখে মুখ খিচিয়ে বললেন, থাম থাম, ওসব রাখ, এখন ওসব দেখবার শখ নেই, যা অন্য বাড়ি দেখা গেছে, যা তো, যা এখান থেকে। সুশীলা কাপড় মেলে দিতে দিতে অবাক হয়ে হাপু গাওয়া দেখছিল। ছেলেটা সংকুচিত হয়ে বাইরে যেতেই সে তাড়াতাড়ি বাইরে রকে গিয়ে তাকে ডেকে বলল, এই শোনো, তোর বাড়ি কোথায় রে? হরিপুর বা ঠাকুর। তোর বাড়িতে কে কে আছে? আর মোর বাপ মারা গেছে, আর আছে মা ঠাকুরন, মোদের আর কেউ নেই। মুই বড়, আর ছোট দুটো বোন আছে। তাই বুঝি তুই হাপু গাস? হ্যাঁ রে, এতে চলে? রামতনুর ধমক খেয়ে ছেলে মানুষ অত্যন্ত দমে গেছিল। সুশীলার কথার ভেতর সহানুভূত সুর চিনে নিয়ে হঠাৎ তার কান্না এলো। চোখের জল হু হু করে পড়তেই ম্যালেরিয়া শীর্ণ হাতটা তুলে চোখ মুছে বলল, না মা ঠাকুর, চলে না, এসব লোকে আর দেখতে চায় না। মুই যদি ভালো গান গাইতে পারতাম তো যাত্রার দলে যেতাম। বড় কষ্ট মোদের সংসারে, এই শীতে মা ঠাকুরন। সুশীলা বাধা দিয়ে বলল, দাঁড়া, আমি আসছি। ঘরের মধ্যে ঢুকে কান্নার বেগ অতি কষ্টে সামলিয়ে চেয়ে দেখল আল্লাহ একখানা নতুন মোটা বিছানার চাদর ঝুলছে। হাতের গোড়ায় সেইখানা পেয়ে টেনে নিল। তারপর জানলা দিয়ে বাড়ির মধ্যে চেয়ে দেখে চাদরখানা তাড়াতাড়ি ছেলেটার হাতে দিয়ে চুপি চুপি বলল, এখানে নিয়ে যা, এতে শীত বেশ কাটবে। কাটবে না? খুব মোটা, শিগগিরই যা, কেউ যেন না দেখে। ছেলেটা চাদর হাতে হতবুদ্ধি হয়ে ইতস্তত করছে দেখে সুশীলা বলল, ওরে, এক্ষুনি কেউ এসে পড়বে, তুই শিগগিরই যা। ছেলেটাকে বিদায় দিয়ে সুশীলা ভেতর বাড়িতে ঢুকে দেখল শ্বশুর আহার করতে বসেছেন। ছেলেটার দুঃখে সুশীলার মন খুব নরম হয়ে গেছিল। সে গিয়ে রান্নাঘরে ঢুকে কাজে মন দিল। শ্বশুরকে জিজ্ঞাসা করলো, আপনাকে কিছু দেব বাবা? মোক্ষদা ঝঙ্কার দিয়ে উঠলেন, তোমাকে আর কিছু দিতে হবে না, যা মিষ্টি বচন দিয়েছ তাতেই প্রাণ ঠান্ডা হয়ে গেছে। নাও, এখন পারো তো এদিকে এসো, একবার হাঁড়িটা দেখো, নয়তো বলো নিজে মরি বাঁচি, এরকম করেই সাঙ্গ করে তুলি। রামতনু কোনো কথা বললেন না, আপন মনে খেয়ে উঠে চলে গেলেন। এসব ব্যাপারে সুশীলা অত্যন্ত চটে যেত। রামতনু পুত্রবধূর নিকট কোনো জিনিস চেয়ে বা খেলে তার রাগ গলে জল হয়ে যেত, কিন্তু লোকে তাকে জব্দ করছে, অপমান করবার ফন্দি খুঁজছে ভাবলে তার আর কাণ্ডজ্ঞান থাকতো না। সেও কোমর বেঁধে রণে আগুয়ান হতো, সেই বা ছাড়বে কেন? মাস দুই পর, ফাগুন মাসের মাঝামাঝি, কিন্তু বেশ গরম পড়েছে। কিশোরী অনেক রাত্রে বাড়ি ফিরেছে। বাড়িতে যে যার ঘরে ঘুমোচ্ছে, সে নিজের ঘরে ঢুকে দেখল সুশীলা ঘরের মেঝেয় বসে একখানা চিঠি লিখছে। কিশোরী সুশীলাকে জিজ্ঞাসা করলো, কাকে চিঠি লেখা হচ্ছে? সুশীলা চিঠির কাগজখানা তাড়াতাড়ি আঁচল দিয়ে চেপে স্বামীর দিকে ফিরে একটু দুষ্টুমির হাসি হেসে বলল, বলো কেন? থাক না বলো, ভাত দাও, রাত তো কম হয়নি, আবার সকাল থেকেই তো খাটুনি আরম্ভ হবে। সুশীলা ভেবেছিল স্বামী এসে সে কি লিখছে দেখবার জন্য পিড়াপিড়ি আরম্ভ করবে। প্রকৃতপক্ষে সে চিঠি কাউকেই লিখছিল না, স্বামীকে কথা বলাবার এ তার একটা পুরনো কৌশল মাত্র। অনেকদিন সে স্বামীর মুখে দুটো ভালো কথা শোনেনি। তার নারী হৃদয় এর জন্য তৃষিত ছিল, আর এর জন্যই সে ঘুমে ঢুলতে ঢুলতেও এই সামান্য ফাঁদটা পেতেই বসেছিল। কিন্তু কিশোরীর ফাঁদে পা দেয়া দূরে থাক,
সেদিকে ঘেঁষলেও না, দেখে সুশীলা বড় নিরুৎসাহ হয়ে পড়ল। কাগজ কলম তুলে রেখে সে স্বামীর ভাত বেড়ে দিল। এক প্রকার চুপচাপ অবস্থায় আহারাদি শেষ করে কিশোরী গিয়ে শয্যায় আশ্রয় করবার পর সে নিজে আহারাদি করে শুতে গিয়ে দেখল কিশোরী ঘুমোয়নি, গরমে এপাশ ওপাশ করছে। আশায় বুক বেঁধে সে তার দ্বিতীয় ফাঁদটা পাতল। একটা গল্প বলো না, অনেকদিন তো বলনি। বলবে? লক্ষ্মীটি। বিবাহের পর প্রথম কিশোরী তার স্ত্রীর নিকট বটতলার আরব্য উপন্যাস থেকে নানা গল্প বলতো। রাত্রির পর রাত্রি তখন এসব গল্প শুনে সুশীলা মুগ্ধ হয়ে যেত। জনহীন দেশের মধ্যে, যেখানে শুধু জিন পরীদের জগৎ, খেজুর বনের মধ্যে ঠান্ডা জলের ফোয়ারার থেকে মণিমুক্তা উৎক্ষেপিত হতো, পথহীন দুরন্ত মরু প্রান্তরে মৃত্যু যেখানে শিকার সন্ধানে ওত পেতে বসে আছে, সমুদ্রের ঝড়, তরুণ শাহজাদাগণের দৈত্য সংকুল অরণ্যের মাঝখান দিয়ে নির্ভীক শিকার যাত্রা, এসব শুনতে শুনতে তার গাটা শিহরিত হতো। ঘুম ভাঙলে ঘরের মধ্যে অর্ধরাত্রির অন্ধকার বিকটাকার জীবদেহের ভিড়ে ভরে গেছে মনে করে ভয়ে সে স্বামীকে জড়িয়ে ধরত। প্রাচীন যুগের তরুণ শাহজাদাদের কল্পনা করতে গিয়ে অজ্ঞাতসারে সে নিজের স্বামীকে যাত্রা দলের রাজার পোশাক পরাইয়া দূর দেশে বিপদের মুখে পাঠাইত। শাহজাদাদিগের দুঃখে তার নিজের স্বামীর ওপর সহানুভূতিতেই তার চোখে জল আসত। এইরকম গল্প শুনতে শুনতে অদৃশ্য নায়ক নায়িকাদের গুণ দৃশ্যমান গল্পকারের ওপর প্রয়োগ করে সে স্বামীকে প্রথম ভালোবাসে। সে আজ 5-6 বছরের কথা, কিন্তু সুশীলার এখনো সে ঘোর কাটেনি। কিশোরী স্ত্রীর কথা উড়িয়ে দিল। হ্যাঁ, এখন গল্প বলো। সমস্ত দিন খেটে খুটে এলাম, এখন রাত দুপুরে বকবক করি, আর কি? তোমাদের কি? বাড়ি বসে সব পোষায়। অন্য মেয়ে হলে চুপ করে যেত। সুশীলার মেজাজ ছিল একগুঁয়ে। সে আবার বলল, তা হোক, একটা বলো না, রাত তো এখন বেশি নয়। না, বেশি নয়। তোমার তো রাত কম বেশির জ্ঞান নেই। নাও, চুপচাপ শুয়ে পড়ো তো এখন। সুশীলা এবার জেদ ধরল। বলো না একটা, ছোট দেখেই না হয় বলো। এত করে বলছে, একটা কথা রাখতে পারো না? কিশোরী বিরক্ত হয়ে বলল, আহ, এ তো বড় জ্বালা হলো। রাতেও একটু ঘুমাবার জো নেই। সমস্ত দিন তো গলাবাজিতে বাড়ি সরগরম রাখবে, আর রাত্রিটাও একটু শান্তি নেই। এটাই ছিল সুশীলার ব্যথার স্থান। স্বামীর মুখে একথা শুনে সে খেপে গেল। বেশ করি, গলাবাজি করি, তাতে অসুবিধা হয়? আমাকে পাঠিয়ে দাও এখান থেকে। রাত দুপুর করলে কে? নিজে আসবেন রাত দুপুরে, সময় আড্ডা দিয়ে। কে এত রাত পর্যন্ত ভাত নিয়ে বসে থাকে? নিজেরই দেহ, পরের তো আর দেহ নয়। খেটে খুটে এসে একেবারে রাজা করেছেন আর কি। নিজের খাটুনিটাই কেবল খালি দেখে। কিশোরী ঘুমাবার চেষ্টা করছিল। স্ত্রীর উত্তর চড়া সুরে তার ধৈর্যচ্যুতি ঘটল। উঠে বসে প্রথমে সে স্ত্রীর পিঠে সজোরে ঘা কত পাকার মাঠ বসালো। তারপর তার চুলের মুঠি ধরে বিছানার উপর থেকে নামিয়ে ধাক্কা মেরে ঘরের বাইরে করে দিল। বলল, বেরো, ঘর থেকে বেরো, আপদ কোথাকার, দূর হ। রাত দুপুরে একটু শান্তি নেই, যা বেরো, যেখানে খুশি যা। ঘরের আলোর কাছে এসে কিশোরী দেখল স্ত্রী 2 হাতে নখ দিয়ে আঁচড়িয়ে তার হাতের আঙুলগুলোতে রক্তপাত করে দিয়েছে। ইরানি শাহজাদাগণের নজির না থাকলেও কিশোরীর মধ্যে মধ্যে দুরন্ত স্ত্রীর প্রতি এরূপ ঔষধি প্রয়োগ করত। শেষ রাত্রে একাদশীর জ্যোৎস্নায় চারিদিক যখন ফুলের পাপড়ির মতো সাদা, ভোর রাত্রির বাতাস নেবু ফুলের গন্ধে আর পাপিয়ার গানে মাখামাখি, সুশীলা তখন ঘরের দোরের বাইরে আঁচল পেতে অকাতরে ঘুমোচ্ছিল। সকাল হলে যে যার কাজে মন দিল। মোক্ষদা বললেন, বৌমা, আজ চৌধুরীরা শিবতলায় পুজো দিতে যাবে, আমাদের যেতে বলেছে। সকাল সকাল সব সেরে নাও। এই চৌধুরীটি ছিলেন প্রকৃতপক্ষে রামতনু মুখুজ্জের প্রতিপালক। এরাই গ্রামের জমিদার, আর এদেরই জমি জমা সংক্রান্ত মকদ্দমার তদবির আর সাহায্য করে রামতনু
তার অন্ন সংস্থান করতেন। বেলা 10টার মধ্যে আহারাদি শেষ করে ভালো কাপড় পরে সকলে নৌকোয় উঠল। 2 ঘন্টার পথ। চৌধুরী বাড়িতে কলকাতার থেকে একটা বউ এসেছিল। তার স্বামী বড়লোকের ছেলে, MA পাশ করে বছর 2 হলো ডেপুটিগিরির চাকরি পেয়েছে। বউটা কলকাতার মেয়ে। চৌধুরীদের সঙ্গে তার স্বামীর কিরকম একটা যেন সম্পর্ক আছে। এই জন্য চৌধুরী গৃহিণী রাস পূর্ণিমার সময় তাকে এনেছিলেন। ইতিপূর্বে সে কখনো পাড়াগাঁয়ে আসেনি। নৌকোয় খানিকটা বসে থাকবার পর বউটা দেখল নীলাম্বরী কাপড় পরেনি, তারই সমবয়সী আরেকটা বউ নৌকোয় উঠল। নৌকো ছেড়ে দিল। নৌকোয় সমবয়সী একটা সঙ্গিনী পেয়ে কলকাতার বউটা খুব সন্তুষ্ট হলেও প্রথমে আলাপ করতে বাদো বাদো ঠেকতে লাগলো। সঙ্গিনীর কাপড় চোপড় পরবার অগোছালো ধরন দেখে বউটা বুঝেছিল তার সঙ্গিনী নিতান্ত পাড়াগাঁয়ের মেয়ে। অবস্থাও খুব ভালো নয়। নৌকোর ওধারে চৌধুরী গৃহিণী মোক্ষদার সঙ্গে সাবিত্রী ব্রত প্রতিষ্ঠার কি আয়োজন করেছেন তারই সব বিস্তৃত বড় মানুষের সব ফর্দ আবৃত্তি করছেন। নৌকোয় কোনো পরিচিত মেয়েও নেই। কাজেই বউটা অনেকক্ষণ চুপ করে বসে রইল। বউটা লেখাপড়া জানত আর দেশ বিদেশের খবরাখবরও কিছু কিছু রাখত। চৌধুরী গৃহিণীর একঘেয়ে বড় মানুষের চালের কথাবার্তায় সে বড় বিরক্ত হয়ে উঠল। খানিকক্ষণ বসে থাকবার পর সে লক্ষ্য করল যে তার সঙ্গিনী ঘোমটার ভেতর থেকে কালো কালো ডাগর চোখে তার দিকে সকৌতুকে তাকিয়ে আছে। বউটার হাসি পেল। জিজ্ঞাসা করল, তোমার নাম কি ভাই? সুশীলা সন্দিগ্ধ সুরে বলল, শ্রীমতী সুশীলা সুন্দরী দেবী। সুশীলার রকম সকম দেখে বউটার খুব হাসি পেতে লাগলো। সে বলল, এত ঘোমটা কিসের ভাই? তুমি আর আমি ছাড়া তো আর কেউ এদিকে নেই। নাও এসো, ঘোমটা খোলো, আমরা একটু গল্প করি। এই কথা বলে বউটা নিজেই সুশীলার ঘোমটা খুলে দিল। সুশীলার সুন্দর মুখের দিকে চেয়ে সে যেন মুগ্ধ হয়ে গেল। রং যদিও ততটা ফর্সা নয়, কিন্তু কালোর উপর অত শ্রী সে আগে কখনো দেখেনি। নদীর ধারে সরস সতেজ চিক্কন শ্যাম কলমিলতারই মতন একটা সবুজ লাবণ্য যেন তার সারা মুখখানাতে মাখানো। মুখখানা দেখে সেই নিরাভরণা পাড়াগাঁয়ের মেয়েটাকে ভালোবেসে ফেলল। জিজ্ঞাসা করল, উনি বসে আছেন কে ভাই? শাশুড়ি? হ্যাঁ। এসো, আর একটু সরে এসো তো ভাই, দুজনে গল্প করি আর আমরা দেখতে দেখতে যাই। তোমার বাপের বাড়ি কোথায় ভাই? সুশীলা ভয় কাটিয়ে তার যাচ্ছিল। সে বলল, সে হলো সিমলে। কোন সিমলে? কলকাতা সিমলে? কলকাতায় সিমলে আছে নাকি? কই, তা তো সুশীলা কোনোদিন শোনেনি। সে বলল, আমার বাপের বাড়ি এখান থেকে বেশি দূর নয়, 5-6 ক্রোশ হবে। গরুর গাড়ি করে যেতে হয়। নদীর ধারে জব ক্ষেত, সর্ষে ক্ষেত, বুনো গাছপালা দেখে বউটা খুব খুশি। এসব সে পূর্বে বড় দেখেনি। আঙুল দিয়ে একটা মাছরাঙা পাখি দেখি বলল, বাহ, বড় সুন্দর তো। ওটা কি পাখি ভাই? ওটা তো মাছরাঙা পাখি, তুমি দেখোনি কখনো? বউটা বলল, ভাই, আমি কলকাতার বাইরে একদিন পা দিইনি। খুব ছোটবেলায় একবার বাবার সঙ্গে চন্দননগর বাগান বাড়িতে যাবার কথা মনে আছে। তারপর এই আসছি। তুমি আমাকে একটু দেখিয়ে নিয়ে চলো। এটা কিসের ক্ষেত ভাই? সুশীলা দেখল তার সঙ্গিনী আঙুল দিয়ে নদীর ধারের একটা মৌরির ক্ষেত দেখাচ্ছে। প্রথমটা সে সঙ্গিনীর চোখ ঝলসানো রং, অদৃষ্টপূর্ব দামি সিল্কের শাড়ি, ব্লাউজ, চিকচিকে নেকলেসের বাহার দেখে সে ভয় অনুভব করেছিল। তার অজ্ঞতা দেখে সুশীলার সে ভয় কেটে অজ্ঞ সঙ্গিনীর ওপর একটু স্নেহ এলো। কলকাতায় মাছরাঙা পাখি, মৌরি ক্ষেত, এসব সামান্য জিনিসও নেই নাকি? সুশীলা হেসে বলল, তুমি ফুলের গন্ধ দেখে বুঝতে পারো না ভাই? ও তো মৌরির ক্ষেত। কেন, আমাদের বাপের বাড়ির গায়ে কত মৌরির ক্ষেত আছে। মৌরির শাক কখনো খাওনি?
কলকাতায় বুঝি নেই? কলকাতার বউটা বুঝিয়ে দিল যে কলকাতার অতীত ইতিহাসের সে খবর রাখে না। বর্তমান অবস্থায় সেখানে মৌরি ক্ষেত প্রভৃতি থাকা সম্ভবপর নয়, তবে ভবিষ্যতে কি হয় সেটা বলা যায় না। ঘণ্টাখানেক পরে যখন নৌকোটা শিবতলার ঘাটে গিয়ে লাগলো, তখন তাদের দুজনের মধ্যে অনেক ঘনিষ্ঠ রকমের কথাবার্তা হয়ে গেছে। সঙ্গিনীর মুখে স্বামীর আদরের গল্প শুনে সুশীলার মনের মধ্যে একটা গোপন ব্যথা জেগে উঠল। সেটা অনবরত চাপবার চেষ্টা করে, তবু কি জানি সেটা ফাঁক পেলেই মাথা তোলে। প্রথম বিবাহের পর তার স্বামীও তো তাকে কত আদর করত, রাত্রে ঘুমোতে না দিয়ে নানা গল্পে ভুলিয়ে জাগিয়ে রাখত। সুশীল পান খাইতে চাইত না বলে সে কত সাধ্য সাধনা করে পান মুখে তুলে দিত। সেই স্বামী তার কেন এমন হলো? তার বুকটার মধ্যে কেমন হু হু করে উঠল। দুজনে তারা খানিকক্ষণ গাছের ছায়ায় নদীর ধারে এদিক ওদিক বেড়ালো। কি সুন্দর দেখায় চারিদিক, নীল আকাশ, সবুজ মাঠের ওপর কেমন উপুর হয়ে আছে। ও মা, পানকৌড়ির ঝাঁক চরের ওপর বসে বসে কেমন ঝিমোয়। কলকাতার বউটা বলল, এসো ভাই, আমরা একটা কিছু পাতাই। কেমন? সুশীলা খুশি হয়ে বলল, খুব ভালো ভাই, কি পাতাবো বলো? এক কাজ করি, এসো, আস্তে আস্তে নদীর ধারে যে মৌরি ফুল দেখে এলাম, এসো আমরা দুজনে পাতাই, কেমন? সুশীলা আহ্লাদের সঙ্গে প্রস্তাবে সম্মতি দিল। নদীর থেকে অঞ্জলি করিয়া জল তুলে তারা মৌরি ফুল পাতালো। এমন সময় মোক্ষদা ডাকলেন, বৌমারা এদিকে এসো। তারা গিয়ে দেখলো গাছতলায় অনেক লোক। সেদিন পুজো দিতে অনেক লোক এসেছে। প্রকাণ্ড বটগাছ, তলায় ভাঙা ইটের মন্দির। গাছতলা থেকে একটু দূরে একটা বুড়ি নানা ওষুধ বিক্রি করছে। সুশীলা তার সঙ্গিনী সেখানে গিয়ে জিজ্ঞাসা করলো, রোগ সারা, ছেলে হওয়া হতে শুরু করে সকল রকমের ওষুধ আছে, গরু হারালেও খুঁজে বার করবার পর্যন্ত। মেয়েরা সেখানে ভিড় করে দাঁড়িয়ে ওষুধ কিনছে। সুশীলার সঙ্গিনী হেসে তার হাত ধরে টেনে তাকে সেখান থেকে মন্দিরের দিকে নিয়ে চলল। বলল, চলো মৌরি ফুল দেখি গিয়ে কেমন আমাদের পুজো হচ্ছে। একটুখানি মন্দিরে দাঁড়িয়ে সুশীলা একটা ছুতোয় সেখান থেকে বাইরে এসে ওষুধ বেচা বুড়ির নিকট দাঁড়ালো। সেখানে তখন কেউ ছিল না। বুড়ি বলল, কি চাই? সুশীলার মুখ লজ্জায় আরক্ত হয়ে উঠল। বুড়ি বলল, আর বলতে হবে না মা ঠাকুরুন, তা তোমার তো এখনো ছেলেপিলে হবার বয়স যায়নি, ও বয়সে অনেকেরই তো। সুশীলা সলজ্জভাবে বলল, তা নয়। বুড়ি বলল, এবার বুঝলাম মা ঠাকুরুন, তা যদি হয় তাহলে তোমার স্বামীর বারমুখো টান আছে, একটা ওষুধ দিই, নিয়ে যাও, 1 মাসের মধ্যে দেখবে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ওরকম কত হয় মা ঠাকুরুন। বুড়ি একটা শেকড় তুলে বলল, এই নাও, এটা বেটে খাইয়ে দিও, যেন কেউ টের না পায়, টের পেলে আর ফল হবে না, 8 আনা লাগবে। স্বামীর বারমুখো টান আছে, এ কথা শুনে সুশীলা খুব দমে গেল। তার আঁচলে একটা আদুলি বাঁধা ছিল। আজকের দিনের জিনিসটা আশাটা কেনবার জন্য সে এটা বাড়ি থেকে শাশুড়িকে লুকিয়ে এনেছিল। বাড়ির বার হওয়া তো বড় ঘটে না, কাজে এটা তার পক্ষে একটা উৎসবের দিন। আদুলিটা শাশুড়িকে লুকিয়ে আনবার কারণ মোক্ষদা ঠাকুরুন জানতে পারলে এটা এতক্ষণ তার আঁচলে থাকত না। সুশীলা আঁচল থেকে আদুলিটা খুলে বুড়িকে দিল, আর খাওয়াইবার প্রণালী জেনে সে শেকড়টা কাপড়ের মধ্যে গোপনে বেঁধে নিল। পুজো দেওয়া সাঙ্গ হয়ে গেল। সকলে আবার এসে নৌকোয় উঠল। গ্রামের ঘাটের কাছাকাছি এসে সুশীলা বলল, ভাই, তুমি তো এখন দিন কতক আছো তো? না ভাই, আমি কালকে পরশুই চলে যাব। তাহলেও তোমায় ভুলবো না মৌরি ফুল, তোমার মুখখানা আমার মনে থাকবে ভাই। চিঠিপত্র দেবে তো? এবার পাড়া গায়ে এসে তোমায় কুড়িয়ে পেলাম, তোমায় কখনো ভুলবো না। সুশীলার চোখে জল এলো। এত মিষ্টি কথা তাকে কে বলে? সে কেবল শুনে আসছে যে সে নাকি দুষ্ট, একগুঁয়ে, ঝগড়াটে।
তার হাতে একটা সোনার আংটি ছিল। এটা তার মায়ের দেওয়া আংটি। বিবাহের পর প্রথম তার মা তার হাতে এটা পরিয়ে দিয়েছিল। সেটা হাত থেকে খুলে সে সঙ্গিনীর হাত ধরে বলল, দেখি ভাই তোমার আঙুল, তুমি হলে মৌরি ফুল, তোমায় খাওয়াবার কথা, কাপড় দেওয়ার কথা, এই আংটিটা আমার মায়ের দেওয়া, তোমায় দিলাম, তবু এটা দেখে তুমি গরিব মৌরি ফুলকে কখনো ভুলে যাবে না। সুশীলা আংটিটা সঙ্গিনীর হাতে পরিয়ে দিতে গেল। বউটা চট করে হাত টেনে দিয়ে বলল, দূর পাগল, না ভাই, এর রাখো, ওটা তোমার মায়ের দেওয়া আংটি, এ কেন আমায় দিতে যাবে? না ভাই। সুশীলা জোর করতে গেল, হোক ভাই, দেখি মায়ের দেয়া হলেও বা। বউটি বলল, দূর, না, ওসব রাখো। সুশীলা খুব হতাশ হলো, মুখটা তার অন্ধকার হয়ে গেল। সে চুপ করে বসে রইল। গ্রামের ঘাটে নৌকো লাগলো। বউটা সুশীলার হাত ধরে বলল, পায়ে পড়ি মৌরি ফুল, রাগ করো না। আচ্ছা, কেন তুমি শুধু শুধু তোমার মায়ের দেওয়া আংটিটা আমায় দিতে যাবে ভাই? আচ্ছা, তুমি যদি দিতেই চাও, ওই পুজোর সময় আসবো, অন্য কিছু বরং দিও, একদিন না হয় খাইও, আংটি কেন দেবে? আর আমায় ভুলবে না তো ভাই? সুশীলা ব্যগ্রভাবে বলল, তোমায় ভুলবো না ভাই মৌরি ফুল, কখনো ভুলবো না। তুমি কোন জন্মে যে আমার মায়ের পেটের বোন ছিলে ভাই মৌরি ফুল। তারপর সে একটু আনাড়ি ধরনে হেসে উঠল। কেমন সুন্দর কথাটা, মৌরি ফুল, মৌরি ফুল, মৌরি ফুল, তুমি যে হলে গিয়ে আমার নদীর ধারে মৌরি ফুল, তোমায় কি আমি ভুলতে পারি? কথা শেষ না করেই সে দুহাতে সঙ্গিনীর গলা জড়িয়ে ধরল। সঙ্গে সঙ্গে তার কালো চোখ দুটো জলে ভরে গেল। কলকাতার বড় এই অদ্ভুত প্রকৃতির সঙ্গিনীর অশ্রুপ্লাবিত সুন্দর মুখখানা বারবার সস্নেহে চুম্বন করল। তারপর দুজনেই চোখের জলে ঝাপসা দৃষ্টি নিয়ে দুজনের কাছে বিদায় নিল। দিন কত কেটে গেল। কিশোরী বাড়ি নেই, কি একটা কাজে অন্য গ্রামে গেছে, ফিরতে 2-1 দিন দেরি হবে। মোক্ষদা সকালে উঠে জমিদার গৃহিণীর আহ্বানে তার সাবিত্রী ব্রত প্রতিষ্ঠার আয়োজনে সাহায্য করতে চৌধুরী বাড়ি চলে গেলেন। যাবার সময় বলে গেলেন, বৌমা, আমার ফেরবার কোনো ঠিক নেই, রান্না বান্না করে রেখো, আমি আজ আর কিছু দেখতে পারবো না। চৌধুরী বাড়ির কাজ কখন মেটে সেসব তো বলা যায় না। এ কথা মোক্ষদার না বললেও চলতো, কারণ ভোরে উঠে বাসন মাজা, জল তোলা, এসব থেকে আরম্ভ করে সংসারের সমস্ত কাজেরই ভার ছিল সুশীলার ওপর। এ সংসারে কিশোরীর বিবাহের পর কোনো দিন ঝি চাকর প্রবেশ করেনি। যদিও পূর্বেও বাড়িতে বরাবরের একজন করে ঝি থাকত, সুশীলার খাটুনিতে কোনো ক্লান্তি ছিল না। খাটবার ক্ষমতা তার যথেষ্ট ছিল। যখন মেজাজ ভালো থাকত, তখন সমস্ত দিন নীরবে ভূতের মতো খেটে সে বিরক্ত হতো না। শাশুড়ি চলে গেলে অন্যান্য কাজকর্ম সেরে সুশীলা রান্নাঘরে গিয়ে দেখল একখানা কাঠও নেই। কাঠ অনেক দিনই ফুরিয়ে গেছে। একথা সুশীলা বারবার শ্বশুরকে জানিয়েছে। রামতনু মাঝে মাঝে খেজুর ডেকে কাঠ কাটিয়ে নিত, খেজুর ডাকাইয়া কাঠ কাটাইয়া দিতে। এবার কিন্তু অনেকদিন হলো তিনি আর এদিকে দৃষ্টি দেয়নি। কিশোরীর দোষ নেই, কেননা সে বড় একটা বাড়িতে থাকতো না। সংসারের সংবাদ সে তেমন রাখতো না। আসল কথা হচ্ছে এই যে রান্নাঘরের পেছনে খিড়কির বাইরে অনেক শুকনো বাঁশ ডালপালা পড়ে আছে। সুশীলা রান্না চড়ানোর আগে রান্না করতে করতে প্রয়োজন মতো এগুলো দা দিয়ে কেটে কাজ চালাত। রামতনু দেখলেন কাজ যখন চলে যাচ্ছে, তখন কেন অনর্থক কাঠ কারবার ওই মজুরদের ডেকে আনবার দরকার? আনলেই তো এখন টাকা খরচ হবে। পুত্রবধূ বকছে বকুক, কারণ বকুনি ওটা ওর স্বভাব। কাঠ নেই দেখে সুশীলা অত্যন্ত চটে গেল। এদিকে বাড়িতেও এমন কেউ নেই যাকে তিনি কিছু বলে গায়ের ঝালটা মেটাবে। কাজে সে আপন মনে চিৎকার করতে লাগলো, পারবো না, রোজ রোজ এমন করে সংসার করা আমায় দিয়ে আর হয়ে উঠবে না। আজ 2 মাস ধরে বলছি কাঠ নেই, কাঠ নেই। এদিকে রান্নার বেলায় ঠিক আছেন সব, তার একটু এদিক ওদিক হবার জো নেই। কি দিয়ে রাঁধবো? হাত পা উনুনের মধ্যে দিয়ে রাঁধবো নাকি? রোজ রোজ কাঠ কাটো, কেটে রাঁধো,
অত সুখে আমার আর কাজ নেই, থাকলো হাঁড়ি পড়ে। যিনি যখন আসবেন তিনি তখন সব করে নেবেন। রাঁধবার কোনো প্রয়োজন সে আয়োজনও করল না। খানিকটা বসে বসে তার মনে হলো ততক্ষণ মশলাগুলো বেটে রাখা যাক। সে মাঝে মাঝে কাজের সুবিধার জন্য কয়েকদিনের মশলা একসঙ্গে বেটে রাখত। বেলা প্রায় 10টার সময় একটা অল্প বয়সী ফুটফুটে বউ, পরনে একখানা পুরনো চেলির কাপড়, হাতে থাকবার মধ্যে 2-1 গাছি শাঁখা, একটা বাটি হাতে রান্নাঘরের দোরের কাছে ভয়ে ভয়ে উঁকি মেরে বলল, দিদি আছো নাকি? সুশীলা মশলা বাটতে বাটতে মুখ তুলে চেয়ে দেখল। আয় আয় ছোট বউ, আয় না ঘরের মধ্যে, ঠাকুরুন নেই। বউটা ঘরে ঢুকে বলল, এ কি দিদি, এত বেলা হয়ে গেল, এখনো রান্না চড়াওনি যে? সুশীলা মুখ ঘুরিয়ে বলল, রান্না চড়াবো, হাঁড়ি কুড়ি ভেঙে ফেলিনি এই কত। বউটার চোখে ভয়ের চিহ্ন পরিস্ফুট হলো। সে বলল, না দিদি, ও সব কিছু করো না, ভাত চড়িয়ে দাও লক্ষ্মীটি, নইলে জানো তো কিরম সব লোক। দেব, দেখবে সব আজ কিরকম মজা, রোজ রোজ কাঠ কাটবো আর ভাত রাঁধবো। উফ, কাঠ নেই বুঝি? আচ্ছা দাখানা আমাকে দাও দেখি, আমি দিচ্ছি কেটে। তোর কি দায়, তুই দিতে যাবি? বস ঠান্ডা হয়ে, যাদের গরজ আছে তারা নিজেরা বুঝুক গিয়ে। তোমার পায়ে পড়ি দিদি, দাও রান্নাটা চড়িয়ে দাও, জানো তো এরা লোক। তুই বস দেখি ওখানে চুপ করে, দেখিস এখন মজা। আজ 2 মাস ধরে রোজ বলছি কাঠ নেই, কোনো কথা কানেই যায় না, আজ মজাটা ওদের দেখাবো। সুশীলার এক গুমিতে বউটা কিছু ভীত হলো, কারণ মজা কোন পক্ষ দেখবে এ সম্বন্ধে তার একটু সন্দেহ ছিল। কিন্তু সাহস করে আর কিছু বলতে না পেরে সে চুপ করে রইল। এ বউটা রামতনু মুখুজ্জের জাতুতো ভাই রামলোচন মুখুজ্জের পুত্রবধূ, পাশেই এদের বাড়ি। রামলোচনের অবস্থা খুব খারাপ, তা সত্ত্বেও 3 বছর 2 হলো ছেলের বিবাহ দিয়েছেন। রামলোচনের স্ত্রী ছিল না, পুত্রবধূই গৃহিণী। দুরবস্থায় সংসারে ছেলে মানুষ বউকে সংসার করতে অত্যন্ত বেগ পেতে হতো। সে সময়ে অসময়ে বাড়ি থেকে খুঁচি হাতে এই বাড়িতে হাত পেতে তেলটা নুনটা নিয়ে যেত। চাল না থাকলে আঁচলে করে চালও নিয়ে যেত, ধার বড়ে নিয়ে যেত, কিন্তু কখনো শোধ করতে পারত না। মোক্ষদা ঠাকুরুনকে বউটা বড় ভয় করে। তিনি থাকলে জিনিসপত্র তো দেনই না, যদি বা দেন তাও বউ মিষ্টু বাক্যবর্ষণ করবার পরে দেন। তবু বউটার আসতে হয়, কি করবে, অভাব তো। সুশীলা তাকে মোক্ষদা ঠাকুরের হাত থেকে বাঁচিয়ে গোপনে এটা ওটা যখন যা দরকার সাহায্য মতো সে সাহায্য করত। সামান্য 1 বাটি তেল নিয়ে গেলেও হুঁশিয়ার মোক্ষদা ঠাকুরুন তা কখনো ভুলতেন না। গলা টিপে কড়া ক্লান্তিতে তার আদায় করে তিনি ছাড়তেন। সুশীলা ছিল অগোছালো ও অন্যমনস্ক ধরনের মানুষ। সে ধার দিয়ে অত শত মনেও রাখত না, আর সামান্য তেল নুন ধার দিয়ে আদায় করবার কোনো তার চেষ্টাও করতো না। শোধ দিতে আসলে অনেক সময় বলতো, ওই তুই আবার দিতে এলি কেন ভাই ছোট বউ, ওর আবার নেবোটা কি, যা তুই ওটা নিয়ে যা তো। সুশীলা আপন মনে খানিকক্ষণ বকে বউটার দিকে চেয়ে বলল, তারপর তোর রান্না বান্না? বউটা বাটিটা আঁচল দিয়ে ঢেকে রেখেছিল, বের করে কুণ্ঠিতভাবে বলল, সেদিনকার সেই তেলটা নিয়ে গেছিলাম দিদি, তা আমাদের এখনো আনা হয়নি। আজ রাঁধবার তেল নেই, একসঙ্গে 2 দিনে দিয়ে যাব, সেই জন্য। সুশীলা বলল, আচ্ছা নিয়ে আয় দেখি বাটি, দেখি কি আছে, আমাদেরও বুঝি তেল আনা হয়নি। পাত্রে যতটুকু তেল ছিল সুশীলা সবটুকু এই কণ্ঠিতা দরিদ্রা গৃহলক্ষ্মীটাকে ঢেলে দিল। বউটা চলে যাবার সময় মিনতিপূর্ণ দৃষ্টিতে চেয়ে বলল, লক্ষ্মী দিদি, দাও না রান্না চড়িয়ে। সুশীলা বলল, তুই পালা দেখি, আমি ওদের মজা না দেখি আজ কিছুতেই ছাড়ছি না। বেলা 12টার সময় মোক্ষদা ঠাকুরন এসে দেখে শুনে তো হইচই বাঁধিয়ে দিল। প্রকৃতই তার রাগ হবার কথা। একটু পরে রামতনু আসলেন। তিনি ব্যাপার স্যাপার দেখে দালানি গিয়ে আপন মনে তামাক টানতে শুরু করলেন। ঝগড়া ক্রমে খুব চাগিয়ে উঠল। মোক্ষদা উচ্চস্বরে সুশীলার কুলজি গাইতে লাগলেন।
সুশীলাও যে খুব শান্তশিষ্ট এ অপবাদ তাকে শত্রুরাও দিতে পারত না। কাজেই ব্যাপার যখন খুব বেঁধে গেছে, এমন সময় কোথার থেকে কিশোরী এসে হাজির হলো। যদিও আজ তার ফেরবার কথা ছিল না, তবুও কাজ মিটিয়ে যাওয়াতে সে আর সেখানে অপেক্ষা করেনি। মোক্ষদা ছেলেকে পেয়ে হাঁক ডাক যেন আরো বাড়িয়ে দিলেন। কিশোরী এত বেলায় বাড়ি এসে এই অশান্তির মধ্যে পড়ে অত্যন্ত রেগে গেলেন। তার সমস্ত রাগ গিয়ে পড়ল স্ত্রীর ওপর। হাতের গোড়ায় একখানা শুকনো চেলা কাঠ পেয়ে পড়েছিল, সেইটা নিয়ে লাফিয়ে সে রান্নাঘরের দাওয়ায় উঠল। সুশীলা তখনও বসে বাটনা বাটছিল। স্বামীকে শুকনো কাঠ হাতে নিয়ে বীর দর্পে রান্নাঘরে লাফিয়ে উঠতে দেখে ভয় তার মুখ শুকিয়ে গেল। আত্মরক্ষার কোনো উপায় না দেখে হাত দুটো তুলে নিজের দেহটা আড়াল করবার সে চেষ্টা করল। কিশোরী প্রথমত স্ত্রীর খোঁপা ধরিয়া একটা হ্যাঁচকা টান দিয়ে তাকে মাটিতে ফেলে বলল, তারপর তার পিঠে কয়েক ঘা চেলা কাঠের বাড়ি মেরে তার গলা ধরে প্রথমে এক ধাক্কা মারল রান্নাঘরের দাওয়ায়, আর তার থেকে এক ধাক্কা দিল একেবারে উঠোনে। ধাক্কার বেগ সামলাতে না পেরে সুশীলা মুখ থুবড়ে উঠোনে গিয়ে পড়ল। মার আরো চলত, কিন্তু রামতনু তামাক খেতে খেতে ছেলের কাণ্ড দেখে হাঁ হাঁ করে এসে পড়লে। পাশের বাড়ির বউটা তখন শ্বশুর ও স্বামীকে খাওয়ায় সবে নিজে খেতে বসেছিল। হঠাৎ এ বাড়ির মধ্যে মারের শব্দ শুনে সে খাওয়া ফেলে সুশীলাদের খিড়কিতে ছুটে এসে উঁকি মারতে লাগলো। সুশীলা উঠোনে দাঁড়িয়ে আছে, বাটনার পাত্রের ওপর পড়ে গেছিল। কাপড় চোপড়ে হলুদের ছোপ, মাথার খোঁপা একেবারে খুলে, কতক চুল মুখের ওপর, কতক চুল পিঠের ওপর পড়ে আছে। গাঙ্গুলি বাড়ি থেকে দুটো ছেলে ব্যাপার দেখবার জন্য ছুটে এসেছে। আরো দু একজন পাড়ার মেয়ে সামনের দরজা দিয়ে উঁকি মারছে। ওদিকে পাঁচিলের ওপর দিয়ে মুখ বাড়িয়ে তার নিজের শ্বশুর রামলোচন মজা দেখছেন। চারিদিকের কৌতূহল দৃষ্টির মাঝখানে সর্বাঙ্গে হলুদের ছোপ আর ধুলিমাখা বিশ্বস্ত কুন্তলা অপমানিতা দিদিকে অসহায়ভাবে উঠোনে দাঁড়িয়ে থাকতে দেখে তার বুকের ভেতরটা কিরম করে উঠল। কিন্তু সে একই ছেলে মানুষ, তাতে অত্যন্ত লজ্জাশীলা। শ্বশুর ভাসুর এক উঠোন লোকের মধ্যে বাড়ির ভেতর ঢুকতে না পেরে প্রথমটা সে খিড়কির বাইরে আকুলি বিকুলি করতে লাগলো। কিন্তু গাঙ্গুলি বাড়ির প্রৌঢ় গাঙ্গুলি মশাই যখন হুঁকো হাতে কি হ্যাঁ রামতনু বলি ব্যাপারখানা কি শুনি বলে বাড়ির মধ্যে উঠোনে এসে হাজির হলেন, তখন আর সে থাকতে না পেরে বাড়ির মধ্যে ঢুকে পড়ল। আর সুশীলার হাত ধরে খিড়কির দৌড় দিয়ে বাইরে নিয়ে গিয়ে হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, কেন ওরকম করতে গেলি দিদিমণি, লক্ষ্মীটি, তখনই তো আমি তোকে বারণ করেছিলাম। তার পরের দিন দুপুরবেলা সুশীলা রান্নাঘরে রাঁধছিল। কিশোরী খেতে বসেছে। মোক্ষদা ঠাকুরন কি প্রয়োজনে রান্নাঘরে ঢুকে দেখলেন সুশীলা পেছন ফিরে ভাত বাড়তে বাড়তে স্বামীর ডালের বাটিতে কি যেন একটা গুলছে। পাশে একটা ছোট বাটি। মোক্ষদার কিরকম সন্দেহ হলো। তিনি জিজ্ঞাসা করলেন, বৌমা, তোমার বাটিতে কি কি মেশাচ্ছ ডালের বাটিতে? সুশীলা পেছন ফিরে শাশুড়িকে দেখে যেন কেমন হয়ে গেল। তার চোখ মুখের ভাব দেখে মোক্ষদার সন্দেহ আরো বেড়ে গেল। তিনি বাটিটা হাতে তুলে নিয়ে দেখলেন তাতে সবুজ মতো কি একটা বাটা। তিনি কড়াসুরি জিজ্ঞাসা করলেন, কি বেটেছ এতে? তিনি দেখলেন পুত্রবধূ উত্তর দিতে পারছেন না, তার মুখটা লাল হয়ে উঠেছে। এরপর একটা ভয়ানক কাণ্ড ঘটল। মোক্ষদা ঠাকুরন বাটি হাতে, ওমা কি সর্বনাশ, আর একটু হয়েছিলে গো বলে উঠোনে এসে চিৎকার করে হাট বাঁধালেন। কিশোরী দালান থেকে উঠে এলো। রামতুল এলেন, গাঙ্গুলি বাড়ির মেয়ে পুরুষ সবাই এলো, আরো অনেকে এলো। মোক্ষদা সকলের সামনে সেই বাটিটা দেখিয়ে বললেন, দেখো, তোমরা সকলে দেখো। তোমরা ভাবো শাশুড়ি বাগিবোদায় বড় দুষ্টু, নিজের চোখে দেখে যাও ব্যাপার, কি সর্বনাশ হয়ে যেত এক্ষুনি যদি আমি না দেখতাম। দোহাই বাবা তারকনাথ, কি ঠেকান আজ ঠেকিয়েছ গো। এক উঠোন লোক সকলেই শুনল রামতনুর দুরন্ত পুত্রবধূ স্বামীর ভাতে বিষ না কি যেন মিশিয়ে খাওয়াতে গিয়ে ধরা পড়েছে। কেউ অবাক হয়ে বলল, কেউ মুচকি এসে বলল, ওসব আমরা অনেককাল জানি, আমরা রীত দেখলেই মানুষ চিনি, তবে পাড়ার মধ্যে বলে এতদিন। কি যেন একজন বলল, জিনিসটা কি তা দেখা হয়েছে? মোক্ষদা ঠাকুরনের গলা বাদ্যের রবে সে কথা চাপা পড়ে গেল। গাঙ্গুলি মশাই রামতনুকে বললেন, গুরু রক্ষা করেছেন,
এখন যত শীঘ্রই বিদায় করতে পারো তার চেষ্টা করো। শাস্ত্রে বলে দুষ্টা ভার্যে আর একদিনও এখানে রাখা যায় না। সমস্ত দিন পরামর্শ চলল। সন্ধ্যের সময় ঠিক হলো কাল সকালে গাড়ি ডেকে আপদ বিদায় করা হবে। আর একদিনও এখানে না, কি জানি কখন কি বিপদ ঘটাবে। বিশেষত পাড়ার মধ্যে ওরকম দজ্জাল বউ থাকলে পাড়ার অন্য ঝিরাও ওসব দেখে শিখবে। সেদিন রাত্রে সুশীলাকে অন্য একটা ঘরে শুতে দেওয়া হলো। এটা মোক্ষদা ঠাকুরের বন্দোবস্ত। কাল সকালেই যখন যেখানকার আপদ সেখানে বিদেয় হবে, তখন তার আবার সম্পর্ক কিসে? রাত্রে শুয়ে শুয়ে কত রাত পর্যন্ত তার ঘুম এলো না। ঘরের জানলা সব খোলা, বাইরের জ্যোৎস্না ঘরে এসে পড়েছে। তার মনে কাল ও আজ এই দুদিন অত্যন্ত কষ্ট হয়েছে। সে স্বভাববশত নির্বোধ, লাঞ্ছনা ভোগের অপমান সে এর পূর্বে কখনো তেমন করে অনুভব করেনি, যদিও মারধর এর আগেও বহুবার হয়েছে। তার একটা কারণ এই যে আজও কালকের দিনের মতো শ্বশুর শাশুড় একউটন লোকের সামনে এইভাবে অপমানিত সে কোনোদিন হয়নি। তাই আজ সমস্ত দিন ধরে তার চোখের জল আর বাঁধ মানছে না। কাল মার খেয়ে পিঠ কেটে গেছে, হাত দিয়ে ঠেকাতে গিয়ে হাতের কাঁচের চুড়ি ভেঙে ক্ষত বিক্ষত হয়েছে। তার সেই স্বামী, যে স্বামী 5-6 বছর পূর্বে এমন সব রাতে তাকে সমস্ত রাত ঘুমোতে দিত না, সে পান খেতে চাত না বলে কত ভুলিয়ে তাকে পান গুজে দিত, সেই স্বামী এরম করল। পান খাওয়ানোর কথাটাই সুশীলার বারবার মনে আসতে লাগলো। রাতের জ্যোৎস্না ক্রমে আরো ফুটল। তখন চৈত্র মাসের মাঝামাঝি দিনে, তখন নতুন কচি পাতা ওঠার গাছের মাথার ওপর উদাস অলস বসন্ত মধ্যাহ্ন। ধোঁয়া ধোঁয়া রৌদ্রের উত্তরীয় উড়িয়ে বেড়ায়। দীর্ঘ দীর্ঘ দিনগুলো প্রস্ফুট প্রসূন সুরভির মধ্যে দিয়ে চলে চলে নদীর ধারের শিমুল তলার সন্ধ্যার ছায় কোলে গিয়ে ঢলে পড়ে। শুয়ে শুয়ে সুশীলা ভাবল, জগতে কেউ তাকে ভালোবাসে না, কেবল ভালোবাসে তার সেই মৌরি ফুল। মৌরি ফুল পত্র লিখেছে, তার কথা মনে করে সে রোজ রাতে কাঁদে। তাকে না দেখে কলকাতায় ফিরে তার খুব কষ্ট হয়েছে। সত্যি যদি কেউ তাকে ভালোবাসে তা সে ওই মৌরি ফুল। ভালোবাসে ওই ছোট্ট বউটা। ছোট বউয়ের বড় কষ্ট। ভগবান দিন দিলে সে ছোট বউয়ের দুঃখ ঘোচাবে, কিন্তু স্বামী যে তাকে বিদায় করে দিচ্ছে, ও কিছু না, অভাব পড়ে তার মাথা খারাপ হয়ে গেছে। নইলে সেও কি এমন করে? মৌরি ফুলের বর তো কত জায়গায় বাড়ায়। মৌরি ফুলকে একখানা পত্র লিখে দেখালেই হয়, যদি এর কোনো চাকরি বাকরি সে করে দিতে পারে। চাকরি হলে সে আর তো স্বামী একটা আলাদা বাসায় থাকবে, আর কেউ সেখানে থাকবে না। মাঠের ধারের ছোট্ট ঘরখানা সে মনের মতো করে সাজিয়ে রাখবে। উঠোনে কুমড়োর মাচা বাঁধবে, বাজার খরচ কমে যাবে। লোকে বলে সে গোছানো নয়, একবার বাসায় গেলে সে দেখিয়ে দেবে যে সে কত গোছানো। আচ্ছা, ওই বাড়িখানায় যদি আগুন লাগে, না, আগুন দেবে কে? ছোট বউ? দিলে তার শাশুড়ি ঠাকুরানী দেবে। যা লোক! জানলার বাইরে জ্যোৎস্নায় ওগুলো কি ভাসছে? সেই যে তার স্বামীর গল্প করতো জ্যোৎস্না রাতে পরীরা সব খেলা করে বেড়ায়, তারা নয় তো? তার বিবাহের রাত্রে কেমন বাঁশি বাজিয়েছিল, কেমন সুন্দর বাঁশি। ওরকম বাঁশি নদীর ধারে কত পড়ে থাকে। আচ্ছা, পিয়নে মৌরি ফুলের একখানা চিঠি দিয়ে গেল না কেন পিয়ন? লাল চৌকো খাম, খুব বড় সোনার জল দেওয়া, আতর না কি যেন মাখানো। পরদিন সকালবেলা পুত্রবধূর ওঠবার দেরি হতে দেখে মোক্ষদা ঠাকুরুন ঘরের মধ্যে উঁকি মেরে দেখলেন পুত্রবধূ জ্বরের ঘোরে অঘোর অচৈতন্য অবস্থায় হেরা মাদুরের ওপর পড়ে আছে। তার চোখ দুটো জবা ফুলের মতো লাল। সেদিন সমস্ত রাত একভাবে কেটে গেল। তার দিকে বিশেষ কেউ নজর করল না। তার পরের দিন বেগতিক বুঝে রামতনু ডাক্তার আনলেন। দুপুরের পর থেকে সে জ্বরের ঘোরে ভুল বকতে লাগলো। সত্যি মৌরফুল তা নয়, ওরা যা বলছে আমি অন্য ভেবে। সন্ধ্যার কিছু পূর্বে সে মারা গেল। তার মৃত্যুতে গাঙ্গুলি পাড়ার হাড় জড়িয়ে গেল। পাড়ার কাকচিলগুলো একটু সুস্থির হলো। কিছুদিন পরেই কিশোরীর দ্বিতীয় পক্ষের বউ মেঘলতা ঘরে আসলো। দেখলে চোখ জুড়োয় এমন সুন্দর মেয়ে, কর্মপটু, হুঁশিয়ার, গোছালো। দ্বিতীয়বার বিবাহের অল্পদিন পরেই যখন কিশোরী
পালেদের স্টেটে ভালো চাকরিটা পেল, তখন নতুন বউয়ের লক্ষ্মী ভাগ্য দেখে সকলেই খুব খুশি হলো। সংসারের অলক্ষ্মী স্বরূপা আগের পক্ষের বউয়ের নাম এ সংসারে আর কোনোদিন কেউ করে না। যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে, এই নব ফাল্গুনের দিনে, জানিনে যদি তারে নাই চিনি গো সে কি। এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে প্লিজ আমার একটু পাশে থেকো। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।